দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফিট এলিগেন্স বিজনেস টাইমস, কো-স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। আমি ইপসিতা জামান থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, গেল সপ্তাহে ব্যবসা অঙ্গনে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে সাজিয়েছি আমাদের আজকের আয়োজন। এছাড়াও বিজ টকে আজ আমাদের সাথে থাকবেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। এ যেন মামাবাড়ির আবদার। ভয়ঙ্কর আর্থিক কেলেঙ্কারির কারণে বিলুপ্ত প্রায় পিপলস লিজিং নতুন করে কার্যক্রম শুরু করতে 750 কোটি টাকার সহায়তা চাইল সরকারের কাছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, জনস্বার্থে সচল ও লাভজনক করতে এই আর্থিক সহায়তা জরুরি। তবে এই আবদারকে কোনোভাবেই আমলে না নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ইমদাদ হকের রিপোর্ট। পিপলস লিজিং দেশের আর্থিক খাতে অনিয়ম, অনাস্থা আর গ্রাহক হয়রানির ভয়ঙ্কর নজির স্থাপনকারী এক প্রতিষ্ঠান। অসংখ্য সঞ্চয়কারীর রাখা অর্থ নামে বেনামে লুট করে মাত্র 22 বছরে অসহায় এক করুণ পরিণতি ভোগ করে একসময়ের প্রভাবশালী এই প্রতিষ্ঠানটি, যার মূলে কেলেঙ্কারির নতুন এক ধারণার জন্মদাতা পিকে হালদার। 1997 সালে মাত্র 50 লাখ টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা পিপলস লিজিং 2005 সালে মূলধন বাড়ায় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে। এরপর গ্রাহকদের আস্থা অর্জন ও স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে এগোতে থাকে প্রতিষ্ঠানটি। তবে বিপত্তি শুরু বছর 10 আগে। পরিচালনা পর্ষদে বদল আসার পর নামে বেনামে মাত্র 3 বছরে লুট হয় 2,500 কোটি টাকা, যাতে উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার প্রত্যক্ষ যোগসাজশের প্রমাণও। এরপর 2018 সালে খেলাপি ঋণ 66% উঠে গেলে 2019 সালে বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হয় কেন্দ্রীয় ব্যাংক। তবে ফেরত দেওয়া সম্ভব হয়নি গ্রাহকদের অর্থ। এমন এক আর্থিক প্রতিষ্ঠানকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার পেছনে যাদের দায়, তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও ভারতের গোয়েন্দা জালে আটকে পড়ে পিকে হালদার। এই যখন অবস্থা, তখন মামাবাড়ির আবদারের মতো সরকারের কাছে 750 কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সাগির হোসেন খান। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে তিনি বলেন, 2014 সালের পর থেকে ঋণের টাকা আদায় না হয় ক্রমাগত ক্ষতি বাড়ছে প্রতিষ্ঠানটির। এ বিষয়ে কথা হয় কোম্পানি সেক্রেটারির সাথে। কোম্পানি রিস্ট্রাকচার জন্য কোর্ট অর্ডারে গভর্নমেন্টের এইড নেওয়ার কথা বলা আছে। আমরা ওই এইড গভর্নমেন্টের কাছে চেয়েছি আর কি ম্যানেজমেন্ট। এটা হলো লং টার্ম প্ল্যান, আমাদের এক্সপিডিয়েট করা বিজনেসকে আর কি। সত্যিকারের অর্থে যদি দেখতে হয়, এটাকে বলবো মামাবাড়ির আবদার। কিন্তু সরকার তো মামাবাড়ি নয়, সরকার তো জনগণের। সবসময় এই ধরনের আবদারের পেছনে একটা কলকাঠি কাজ করে। হয়তো তারা কোনো মহল থেকে কোনো নির্দেশনা বা ইঙ্গিত পেয়েছে যে তাদেরকে সাপোর্ট করা হতেও পারে, এবং আমি অবাক হব না যদি তারা সাপোর্ট পেয়েও যায়, কারণ বাংলাদেশের পলিটিক্যাল ইকোনমি বোঝা খুব কঠিন। চিঠিতে বলা হয়, ঋণ আদায়ে জোর চেষ্টা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি, যার ধারাবাহিকতায় গেল 3 বছরে ফেরত পাওয়া গেছে 150 কোটি টাকার বেশি। বিপরীতে একই সময়ে আমানতকারীদের ফেরত দেওয়া হয়েছে 50 কোটি টাকা। সেই সাথে নতুন করে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে 50 কোটি টাকা ঋণ বিতরণের কার্যক্রমও শুরু হয়েছে। জনগণের যদি কোনো লাভ না হয় বা ক্ষতি হয়, এবং আরো কিছু দুষ্কৃতিকারীকে যদি আমরা এটার মাধ্যমে প্রতিপালন করি, তাহলে তো দেশের স্বার্থও হবে না, আমাদের আর্থিক খাতের স্বার্থ রক্ষাও হবে না। গভর্নরকে অনুলিপি পাঠানো ওই চিঠিতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক দাবি করেন, গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতে এই অর্থে যোগান জরুরি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। পণ্য রপ্তানি হচ্ছে অথচ অর্থ আসছে না দেশে, এমন চিত্র স্বয়ং বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানেই। বিষয়টিকে সরকারের বিভিন্ন সংস্থার তথ্যের গরমিল হিসাবে দেখছেন ব্যবসায়ী নেতারা। আর বিশ্লেষকদের সন্দেহ গেল মাসের শেষ দিকে অস্বাভাবিক রেমিটেন্স নিয়ে। রাকিব আল জাবেদের রিপোর্ট। বাংলাদেশের বিদেশি মুদ্রায়ের প্রধান খাত পণ্য রপ্তানি। সরকারের নানামুখী উদ্যোগ, নীতি সহায়তায় গেল অর্থবছরে মোট $55 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 4% বেশি কম।
ইপিবির হিসাবে চলতি অর্থবছরের পণ্য রপ্তানিতে এখন পর্যন্ত প্রবৃদ্ধি 4%। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত $2,754 কোটি পণ্য রপ্তানি হলেও এ সময়ে রপ্তানি বাবদ দেশে এসেছে $1,897 কোটি। যদিও শেষ প্রান্তিকে পণ্য রপ্তানি বাড়ে $18 কোটি, অর্থাৎ অর্থবছরের প্রথম 6 মাস শেষে $850 কোটি পণ্য রপ্তানির অর্থ দেশে ফেরত আসেনি। প্রায় 12 থেকে 16% রেমিটেন্স যেটা রপ্তানির ক্ষেত্রে তৈরি পোশাক খাতে এটা দেশে ফেরত আসে না। তো এটা একটা বেশ বড় অ্যামাউন্ট, অর্থাৎ প্রতিটি এলসি ধরে ধরে যদি আমাদের এই তদারকিটা হতো, অর্থাৎ যেটা কেন্দ্রীয় ব্যাংকের পাশ থেকে এটা করা সম্ভব, তাহলে এই ধরনের অ্যানোমেলিগুলো আরও বেশি অ্যাড্রেস করার সুযোগ রয়েছে। দেশের জনগণ তবে কি পণ্য রপ্তানির আড়ালে বিদেশে অর্থ পাচার করছে অসাধু চক্র? এজন্য বাংলাদেশ ব্যাংক, এনবিআর ও ইপিবির ভিন্ন ভিন্ন তথ্যকে দুষলেন ব্যবসায়ী নেতারা। আর পণ্যের আড়ালে কেউ অর্থ পাচার করলে হুঁশিয়ারি দেন কঠোর পদক্ষেপের। এই সমস্ত যারা জালিয়াতির সাথে সম্পৃক্ত, যারা অন্যায়ের সাথে সম্পৃক্ত, তাদের সাথে বিজিএমির কোনো সম্পর্ক নেই এবং বিজিএমি কখনো তাদেরকে কোনো পাশে দাঁড়াবে না, বরঞ্চ আমরা সরকারকে, বাংলাদেশ ব্যাংকে, এনবিআরকে আমরা সহযোগিতা করব। রপ্তানির আড়ালে যখন অর্থ পাচার নিয়ে নানা মহলে সন্দেহ, তখন সদ্য সমাপ্ত এপ্রিল শেষে দেশের রেমিটেন্স এসেছে $204 কোটি। কেবল শেষ দিনেই এসেছে $13 কোটি, আর শেষ 4 দিনে গড়ে 9 কোটি। এমন অস্বাভাবিক লেনদেনকে তাই সন্দেহের চোখে দেখছেন বিশ্লেষকরা। যখন এই যে বড় অঙ্কের অর্থ আসে এবং হঠাৎ করে একদিনে 2 দিনের ভিতরে অনেকগুলো টাকা আসে, তখন ওগুলো কোত্থেকে আসছে সেটা একটু দেখতে হবে। মানে সবাইকে যে বাধা দিতে হবে বিষয়টা এরকম নয়, কিন্তু আমাদের একটু নজর রাখা উচিত যে এই দুটার মধ্যে কোনো মানে অর্থ পাচার হয় এবং এই বড় অঙ্কের অর্থ আসার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটা একটু দেখতে হবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সিআইপি 2022 পেলেন 184 জন। বৃহস্পতিবার রাজধানীর এক 5 তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিপু। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রীর কাছ থেকে সিআইপি কার্ড গ্রহণ করেন ফারদিন এক্সেসরিজ লিমিটেডের চেয়ারম্যান ওমর ফারুক সিআইপি, পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম সিআইপি, স্টার প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেডের পরিচালক দেলোয়ার হোসেন মজুমদার মাসুক সিআইপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট মাহবুবুল আলম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান AHM আহসান প্রমুখ। ফারদিন এক্সেসরিজের পক্ষ থেকে আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ধন্যবাদ জানাই। কারণ হলো আমি এর আগেও সিআইপি হয়েছি, আবার এখনও হলাম। এর আগেও আমরা অনেকগুলো পদক পেয়েছি আমাদের গ্রুপ থেকে। আমাদের এমডি সাহেব বললো যে 5,500 লোকের কর্মসংস্থান অলরেডি আমাদের আছে। সামনে আমরা মিরসরাইতে যে প্রজেক্ট করব, ওইখানে আমাদের আরও 5,000 লোকের কর্মসংস্থান হবে। আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে আমাদের 20 মিলিয়ন করে আমরা এক্সপোর্ট করি প্রত্যেক বছর। পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট লিমিটেড, উত্তর এফিজেড নীলফামারী থেকে এই বছর আমি 2022 সিআইপি রপ্তানি ট্রফি, সিআইপি রপ্তানির 2022 কার্ড পেয়েছি, তাই আমি আনন্দিত হচ্ছি এবং দেশের জনগণের কাছে সর্বোচ্চ শুভেচ্ছা অভিনন্দন এবং কি দোয়া কামনা করছি। ওদের ভবিষ্যতে আমাদের কোম্পানি উন্নয়নের জন্য আমরা রপ্তানি বৃদ্ধির মাধ্যমে আরও রেমিটেন্স এবং কি বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সবার নিরলস একান্ত প্রচেষ্টা কাজ করে দেশের উন্নয়নে অর্থনীতিতে অবদান রাখবো ইনশাআল্লাহ। রাজধানীর বোট ক্লাবে অনুষ্ঠিত হলো দেশের গার্মেন্টস সেক্টরের অন্যতম প্রতিষ্ঠান বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ঐক্য পরিষদের এক সভায় রপ্তানি বাড়ানোর জন্য স্মার্ট ব্যবসা প্রতিষ্ঠান করার লক্ষ্যে ঐক্য পরিষদকে সমর্থন করার জন্য নেতৃবৃন্দ অনুরোধ জানান। বর্তমানে তারা 7 বিলিয়ন রপ্তানি করেন। এই রপ্তানি বাড়ানোর প্রতি জোর দিয়ে বিজিএ পিএমই এর ঐক্য পরিষদের নেতা মোহাম্মদ শাহরিয়ার জানান, এই রপ্তানিকে 15 বিলিয়ন করতে হবে। বাংলাদেশে অ্যাট দিস মোমেন্ট বিজিপিএমএ, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন, আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসাবে আপনারা অ্যাট দিস মোমেন্ট 7 থেকে 8 বিলিয়ন ডলার, আমরা যে 50 বিলিয়ন ডলার আছে সে 50 বিলিয়ন ডলারের এক্সপোর্ট আরএমজি সেক্টরে, সে থেকে 7 থেকে 8 বিলিয়ন ডলার আমরা তাদেরকে সাপোর্ট দিই ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে এবং 1 বিলিয়ন ডলার আমরা সরাসরি রপ্তানি করি। কেউই বলতে পারবে না যে আপনার করোনাকালীন সময়ে
আমাদের কোনো কিছুর জন্য আমাদের যে পণ্যগুলো তৈরি করি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরি শিল্পের, তার জন্য তার শিল্পে আপনার ব্যাঘাত ঘটেছে, এক্সপোর্টে ব্যাঘাত ঘটেছে। তাতেই বোঝা যায় বাংলাদেশ এখন গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং শিল্প স্বয়ংসম্পূর্ণ। আমাদের অ্যাট দিস মোমেন্ট আমাদের 7 থেকে 8 লাখ শ্রমিক সরাসরি আমাদের এই শিল্পে আপনার কর্মরত আছে। আমাদের এখন 1983 জন মালিক পক্ষ আছে, যেটা শুধু আমাদের বিজিপিএমই এর আপনার মেম্বার। বিজিপিএম এর মেম্বার ছাড়াও আপনার অন্যান্য 2-1টা অ্যাসোসিয়েশন আছে, লেভেল অ্যাসোসিয়েশন, প্লাস্টিক অ্যাসোসিয়েশন, তাদেরও মেম্বার আছে। বিজিপিএমইতে আমরা ঐক্য পরিষদের আমাদের লক্ষ্য, আমাদের মেম্বারদেরকে আমরা 23 দফা আপনার ইশতেহার ঘোষণা করেছি। সেই 23 দফা ইশতেহারে আপনার সমস্ত কিছু আমরা ক্লিয়ার করেছি। সেখানে আমরা বলেছি আপনার বিজিপিএমইকে আমরা যদি আপনার ঐক্যবদ্ধভাবে আমার প্যানেল জয়ী হয়ে আসতে পারে, তাহলে আমরা বিজিপিএমইকে আপনার স্মার্ট, ডিজিটাল এবং ব্যবসায়িক বান্ধব একটা বিজিপিএমই উপহার দিব। নিবন্ধন শুরু হলো 19তম জাতীয় সাউল হার্ট ও লাইফস্টাইল সেমিনারের। 31 মে জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে হবে আসর। বিস্তারিত জানাতে 5 মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাউল হার্ট সেন্টার বিডি লিমিটেড। সংগঠনটির চেয়ারম্যান কবি মোহন রায়হান বলেন, করণোত্তর এটি প্রথম জাতীয় সেমিনার। বরাবরের মতো এবারও অংশ নেবে সমাজের বিশিষ্ট ব্যক্তি, দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার জন্য উন্মুক্ত হলেও প্রবেশের জন্য নিবন্ধন ফি ধরা হয়েছে 2100 টাকা। অনলাইন অথবা সরাসরি নিবন্ধন করা যাবে সংগঠনের ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখা অফিস থেকে। অনলাইনে রেজিস্ট্রেশন করতে যেতে হবে https:/getsetrock.com। বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগের স্থায়ী চিকিৎসা পদ্ধতি সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং বা সাউল। বিশ্বে 132টি শাখার মাধ্যমে চলছে কার্যক্রম। উদ্দেশ্য হৃদরোগ সম্পর্কে সচেতনতা তৈরি ও নিজের শরীরের পরিচর্যা বিষয়ে ধারণা দেয়া। বিনা রিং বিনা অপারেশনের কথাটা শুনলে মনে হয় যে ঝাড়ফুঁক, কবিরাজি, আয়ুর্বেদীয়, হোমিওপ্যাথিও কিছু কিনা। না, এটি পিওর মডার্ন মেডিকেল সায়েন্স। মডার্ন মেডিকেল সায়েন্সে আমরা সব কিছু করে থাকি, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, মেশিন, সব কিছু। শুধু আমরা কাটাছেঁড়া করি না। বিমল স্যার তিনি এই মাসের শেষ দিন ঢাকায় আসছেন এবং একটা বড় সেমিনারে অংশগ্রহণ করবেন। তিনি চমৎকার বক্তব্য রাখেন লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসের উপরে। বিমল স্যারের বক্তৃতা শুনি নাই, তার আগে হৃদরোগ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি যেদিন ধারণা হয়েছে সেদিন থেকে বিশ্বাস করেছি যে আমি যদি এটাকে লালন পালন করি তাহলে এটা বাঁচতে পারে। পরিচর্যাটা করতে হবে আমাকে নিজেকে। আমি তখন থেকে পরিচর্যা শুরু করেছি। এত মুখরোচক খাবার খুব ভয়ে ভয়ে একটু খেয়েছি, বাট পরে রাত্রে আফসোস হয়েছে যে বয়সটা কেন 30 নিচে রইল না। আর ওই লাইফস্টাইল অ্যান্ড ওই যে খাওয়ার হ্যাবিট যেটা, এটা চেঞ্জ করাইছে মোহন রায়হান ভাই, এই সাউল আর্ট সেন্টার। এখন আর ওই আপনার স্পোর্টের কাছে যেতে চাই না। লাইফস্টাইলের কথা বলা হচ্ছে, খাবারের কথা বলা হচ্ছে, সেফ খাবারের কথা বলা হচ্ছে, তেলবিহীন খাবার, তেলবিহীন এখানে বিরিয়ানি পাওয়া যায়, তেলবিহীন অনেক কিছু পাওয়া যায়। আমি জানি না যে আপনারা খাইছেন কিনা, আমি টেস্ট করে দেখছি যে হ্যাঁ সত্যি সত্যি তেলবিহীন ওইটাও টেস্টি হয়। অর্থাৎ আমরা কি সুন্দর জীবনের জন্য যতটা প্রকৃতির কাছে যেতে পারি, প্রকৃতির কাছে বাস এবং প্রকৃতি থেকে জাত খাবার যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে বোধহয় সুস্থ থাকতে পারি। আমার মনে হয় সাউলের এটি হচ্ছে মূল বক্তব্য। মানুষ যাতে সুস্থ থাকে, সুস্থভাবে বেঁচে থাকার জন্য সঠিক জীবন পদ্ধতি অবলম্বন করে। দর্শক, বিস্টকে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, গত এক দশকে বাংলাদেশের অর্থনীতি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে আর এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করছে? পূর্ববর্তী সময়ে আমাদের দেশের সবচেয়ে উল্লেখযোগ্য যেটা অগ্রগতি হয়েছে সেটা হলো এই দেশটা ছিল পৃথিবীর 10টা গরিব দেশের মধ্যে একটা দেশ স্বাধীনতার পরে। আমরা কিন্তু 15 সালে LDC গ্রাজুয়েশন হয়েছে এবং 19 সালে পৃথিবীর 5টা দ্রুত বর্ধনশীল দেশের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের জরিপ অনুযায়ী দেখা গেছে বাংলাদেশ হলো এমন একটি দেশ যাদের অর্থনীতি পৃথিবীর 5টা দেশের মধ্যে একটা। তাহলে বোঝাই যাচ্ছে যে শুধু আমার কোম্পানি না, প্রত্যেকটা কোম্পানিতে করোনার আগে আমাদের দেশে অর্থনীতিতে অসম্ভব রকমের একটা গতিশীলতা ছিল। প্রবৃদ্ধি মানেই হলো উৎপাদন বৃদ্ধি, প্রবৃদ্ধি মানেই হলো কনজামশন বৃদ্ধি,
ডিমান্ড বাড়তে হবে, সরবরাহ বাড়তে হবে এবং উৎপাদন বৃদ্ধি পেতে হবে। এগুলো কোনোটাই কিন্তু করোনাকালীন সময়ে এগুলো যথাযথ ছিল না। ফলে ওই সময়টা ছিল আমাদের জন্য খুবই দুঃসময়। যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান সবাই তো এই তাদের যে ইনকাম আসে তার তো উৎপাদিত পণ্য বা সেবার কনজামশনের মধ্য দিয়ে, এগুলো ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ব্যবসায়িক যে মন্দা বিদ্যমান, এই সমস্যা উত্তরণে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে আমাদের জানাবেন। সারা পৃথিবীতে যখনই অর্থনীতিরা ঘুরে দাঁড়িয়েছে তখন আমাদের অর্থনীতিতে আরেকটা নতুন উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। ধরেন যেমন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, আমাদের যেহেতু কৃষি নির্ভর অর্থনীতি, জিডিপিতে এখনও তো ধরুন একক সেক্টর থেকে বলতে কৃষি থেকেই আপনার মানে ন্যাশনাল ইনকামে বেশি যায়, একটা সিঙ্গেল সোর্স থেকে। তো সেখানে ধরুন রাসায়নিক সার আমাদের আমদানি করতে হয়, জ্বালানি আমাদের আমদানি করতে হয়, যার সাথে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এর সাথে সম্পর্কিত। এবং করোনার কারণে অর্থনীতিতে যে স্টিমুলাস দেওয়া হয়েছে, যেটা আমাদের ওই সময়ের জন্য সার্ভাইভালের জন্য ওটা অপরিহার্য ছিল, কিন্তু মানি সাপ্লাই যখনই বেড়ে যায়, মানি সাপ্লাই বেড়ে গেলে মানির ক্রয় ক্ষমতা কমে যায় এবং এই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে আপনার যে এখন বর্তমান অর্থনীতিতে যে মূল সংকট যেটা, সেটা হলো ধরেন ইনফ্লেশন, এগ্রিগেটেড ডিমান্ড কমে যাওয়া, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, তার একটা ঋণাত্মক যে পরবর্তী সময়ে যেটা আসা দরকার অর্থনীতি, সেটা কিন্তু আমাদের এখানে এসেছে। এবং সরকারের যে সমস্ত কর্মসূচি হাতে নেওয়া আছে, সরকার যে সমস্ত ফিসক্যাল পলিসি এবং মনিটরিং পলিসিতে যে ধরনের পরিবর্তন নিয়ে আসে, সেই সমস্ত পরিবর্তন কিন্তু এগুলো আমাদের পক্ষে কাজ করছে এবং আমরা উত্তরোত্তর প্রবৃদ্ধি হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফিট এলিগেন্স বিজনেস টাইমস কো স্পন্সর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাওয়ার্ড বাই ইরা ইনফোটেক লিমিটেড। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।